স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম কিবরিয়া। ঈদ আনন্দের প্রিয় অনুষঙ্গ নতুন ছবি প্রস্তুত প্রেক্ষাগৃহগুলো। এবার বড় তারকারাই ঈদে আসছেন বড় পর্দায়। এর মধ্যে আছেন ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের আলোচিত জুটি অনন্ত বর্ষা। এ ছবির কারণে তারা এখন নতুন করে আলোচনায়, তাই আমাদের আজকের আয়োজন আবার অনন্ত বর্ষা। এই মুহূর্তে স্টুডিওতে আছেন চলচ্চিত্র জুটি অনন্ত এবং বর্ষা। স্বাগত আপনাদের। জনাব অনন্ত, প্রথমে যাচ্ছে আপনার কাছে। আপনার এবারে ঈদের ছবির নাম নিঃস্বার্থ ভালোবাসা। আমরা জানি ভালোবাসা মানেই তো নিজের স্বার্থ ত্যাগ করে কাউকে উজাড় করে ভালোবাসা, তাহলে এমন নাম দিলেন কেন যে নিঃস্বার্থ ভালোবাসা? ভালোবাসা কি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়? আসলে ভালোবাসা আমি যেটা করেছি যে হলি লাভ। ভালোবাসা নিঃস্বার্থভাবে কাউকে যদি ভালোবাসা যায়, মানে নিজের যদি কোনো স্বার্থ হাসিল করার জন্য না থাকে, সেটাই নিঃস্বার্থ ভালোবাসা। তবে ভালোবাসার মধ্যে যে স্বার্থ থাকে, কোশ্চেন থাকে, এই কারণেই কিন্তু আমার ছবির স্লোগান হচ্ছে হোয়াট ইজ লাভ। এটাতে আপনি স্লোগানটা দেখেছেন যে পোস্টার এবং সব জায়গায় হোয়াট ইজ লাভ। মানে সেটা নিয়েও একটু প্রশ্ন আছে যে নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে হোয়াট ইজ লাভ হয়। মানে যেমন শুরুটা ছিল আপনার খোঁজ, দ্য সার্চ। আমরা বুঝতে পারি সার্চের অর্থ হচ্ছে খুঁজে নেওয়া, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা কিভাবে হোয়াট ইজ লাভ হয়, মানে এটাও যদি একটু ব্যাখ্যা। মানে আমার এখানে কিন্তু দুইটা কোশ্চেন। এক মানে ছবির নামটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, বাট কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ লাভ। এইখানে জাস্ট ট্যাগলাইন ইউজ করা হয়েছে। ট্যাগলাইনটা যে হোয়াট ইজ লাভ। যদি ভালোবাসাটা যদি অ্যাকচুয়ালি সেলফলেস হয়, তাহলে everybody can sacrifice love, but nobody can sacrifice love, or somebody can sacrifice love, then why world is so much peaceless? এই কারণে কিন্তু আমার ছবির যে স্লোগানটা এটা হচ্ছে হোয়াট ইজ লাভ। মানে আপনি এই চলচ্চিত্রের মধ্যে বিশ্ব শান্তির একটা খোঁজ করেছেন। মানে এটা কিন্তু টোটাল গল্পটা হচ্ছে হিউম্যান বিং। আমি কিন্তু এই গল্পটাতে কোনো ছেলে বা মেয়ের প্রেমের মধ্যে সীমাবদ্ধতা রাখিনি। এটা যখন আপনি ছবিটা দেখবেন তখন মনে হবে যে এটা দেশের জন্য, ইয়াং জেনারেশনের জন্য, সবার জন্য একটা মেসেজ দেওয়া এই ছবিটার মাধ্যমে। এই ছবিটার হিস্ট্রিটাই বললাম যে হিউম্যান বিং। যে আপনি যখন দেখবেন ছবিটা, আপনি দেখলে মনে হবে যে কি আমার জীবনের সাথেই কি কিছুটা মিলে গেল। একটা মডেল ছবি দেখছে, তার মনে হবে যে আমার জীবনের সাথে কি ছবিটা, কাহিনীটা মিলে গেল। একজন বিজনেসম্যান ছবি দেখছে, সে বলবে যে আমার জীবনের সাথে কি ছবিটা মিলে গেল। একটা ইয়াং জেনারেশন যে নাকি সুশিক্ষিত, তার মনে হবে যে আমি এই শিক্ষাটা আমার প্যারেন্টস থেকে যে আমি শিক্ষাটা পেয়েছি, আমার মনে এই শিক্ষাটা নিয়ে আজকে ছবিটা। যে মানে শিক্ষিতর নামে অশিক্ষিত, তার কাছে মনে হবে যে আমার প্যারেন্টস যে আমাকে এত ধরনের চেষ্টা করেছে আমাকে একজন সুশিক্ষিত করার জন্য, আমি মনে হয় লিসেনটা না করে খুব ভুলই করেছি, মনে হয় আমাকে নিয়ে ছবিটা। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে এটা বিরাজ করবে এই ছবিটা, নিঃস্বার্থ ভালোবাসাটা। আমি কিন্তু নর্মালি নামটা শুনে মনে হয় যে বোধহয় খুব রোমান্টিক একটা মুভি হবে, নট লাইক দ্যাট। হোয়াট ইজ লাভটা হচ্ছে ওয়ার্ল্ড নট পিসলেস। এটার কারণে হচ্ছে হোয়াট ইজ লাভটা। আর লাভ কাউকে যে নিঃস্বার্থভাবে করা যায়, সেটার নাম হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, যেটা আমি দুইটাই এই ছবিতে তুলে ধরেছি। আসলে ঠিক তা না, মানে মুভিটা আসলে না দেখলে বোঝা যাবে না যে হোয়াট ইজ লাভটা কেন এখানে ইউজ করা হয়েছে। এখানে এটা তো সিনেমা, এটা মানুষকে ইমোশনাল করতে হবে, স্ক্রিনে ছবিটাকে হিট করাতে হবে। তো দেখা যাচ্ছে এখানে আমি অনেক মাল্টিপল ক্যারেক্টার প্লে করেছি। কখনো আমি খুবই ইনোসেন্ট, কখনো ভীষণ রাগী, মানে সুপারস্টার হয়ে যাওয়ার পরে মানে যেটা হয় আর কি প্র্যাকটিক্যাল লাইফে মানুষের, এটা হচ্ছে ও আগেই বললো, যেটা মানুষের অনেকের সাথেই মিলে যাবে। তো এই জন্য আসলে ভালোবাসাটা আসলে কি, এই জন্য মানে হোয়াট ইজ লাভ, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের এই চলচ্চিত্রটা দেখে নিতে হবে। আমি যাচ্ছি একটু বর্ষার কাছে। এই নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে কথা হোক, যেটা অনন্ত জলিল বলছিলেন। অনন্ত জলিলের ভালোবাসা কতটা নিঃস্বার্থ আপনার প্রতি, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। এখন আপনাকে বলতে হবে যে আপনি কত মার্কের মধ্যে বলবেন, তবেই আমি আনসারটা দিব প্রপারলি। আপনার মতো করে আনসার করুন। না, অবশ্যই আমি বলবো আমাকে সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসে। আসলে এটা কি, মানে এটা অনেকেই জিজ্ঞেস করছে যে বর্ষা বা অনন্ত ভালোবাসা কি আসলেই নিঃস্বার্থ? সেটা তো মনের ব্যাপার, ডিপেন্ড করে একটা মানুষের
সে একটা মানুষকে কিভাবে ভালোবাসবে। যদি পজিটিভ ওয়েতেই বলি না কেন, তাহলে দেখেন আমি 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 কিন্তু আমার স্বার্থে একজনকে ভীষণ ভালোবাসবো, কারণ আমি ওকে এত বেশি ভালোবাসা দিব, এটা আমার একটা স্বার্থ কাজ করবে, ও যেন আমাকে এত বেশি ভালোবাসে। সো পজিটিভ ওয়েতেই যান মানে না give কেন। and take এখানে। এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক, ধন্যবাদ। আবার আসছি অনন্ত জলিলের কাছে। পত্রিকা এখন শিরোনাম ঈদের সাকিব অনন্ত মুখোমুখি। আমরা জানি ঈদের 3টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবারের ঈদে। আগে যদিও আরো বেশি চলচ্চিত্র মুক্তি পেত, এখন আমাদের চলচ্চিত্রে একটা দুর্দিন যাচ্ছে, এটা নিয়েও আমরা কথা বলবো পরে। 3টির মধ্যে 2টি সাকিব খানের, 1টি আপনার। তো সংখ্যার দিক থেকে কিন্তু প্রথমে আপনি একটু পিছিয়ে আছেন, তো এই লড়াইটাকে কিভাবে দেখছেন এবার? না, লড়াই তো মানে আমি সুস্থ লড়াই হ্যাঁ, বলছি। মানে চলচ্চিত্র লড়াই তো কোয়ান্টিটি দিয়ে নয়, কোয়ালিটি দিয়ে। অবশ্যই। আপনি রোজারিতে দেখেছেন যে শাকিব খানের 4টা মুভি রিলিজ হয়েছিল, আমার কিন্তু একটা মুভি রিলিজ হয়েছিল। মানে Most welcome। গত রোজারিতে মোস্ট ওয়েলকাম, আমাদের মোস্ট ওয়েলকাম রিলিজ হয়, ওনাদের 4টা ছবি রিলিজ হয়। তা আপনি জানেন যে গত রোজারিদের মানে সবচেয়ে হিট মুভি মোস্ট ওয়েলকাম, এভরিবডি নোজ, ইভেন একটা বাচ্চাও বলতে পারবে, এবং আপনাদের ইলেকট্রনিক্স, প্রিন্টিং মিডিয়া সবাই বলতে পারবে, সবাই নিউজও দিয়েছে যে দ্য বেস্ট মুভি মোস্ট ওয়েলকাম, সবচেয়ে ব্যবসা সফল মুভি মোস্ট ওয়েলকাম। এটা লন্ডনেও জানেন যে এটা ইংল্যান্ডের অনেকগুলো দেশে রিলিজ হয় এবং ওইখানে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয় এটা নিয়ে। এটা আসলে কোয়ান্টিটির উপরে কেউ কারোর সাথে লড়াই করে না, করে হচ্ছে কোয়ালিটি। আচ্ছা, এখন কোয়ালিটির প্রশ্নে আসেন। আপনি কতটা আশাবাদী আপনার ছবি নিয়ে? না, আমি তো বরাবরই আমি বলতে পারি যে নর্মালি আমার ছবির যে অডিয়েন্স, যেটা আপনার ধরেন রেগুলার যে অডিয়েন্স যারা আছেন, নর্মালি ছবি যারা দেখেন, রেগুলার অডিয়েন্সের কথা বলছি, সেটা শাকিব খানের মুভিও দেখবে, আমার মুভিও দেখবে, এটা প্রবলেম না। কিন্তু আমার যেটা এলিট পিপল, যে আমার অডিয়েন্স আছে, ওটা কিন্তু শুধু আমার মুভি দেখবে, এটুকু হরপ করে সবাই বলতে পারবে। যেই অডিয়েন্সটা শুধু অ্যাকচুয়ালি আমরাই মেক করেছি আমাদের মুভির কোয়ালিটি দিয়ে, যে আমাদের মুভির কোয়ালিটি দিয়ে এই অডিয়েন্সটা কিন্তু আমাদের মেক করা। মানে একটা কথা প্রায় আলোচনায় আসে যে এক সময়, আমি শুরুতেও যেটা বলছিলাম, ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ঈদের ছবি। আগে মানুষ প্ল্যান করতো যে ঈদের সময় এই ছবিটা দেখবো, মধ্যবিত্তর কথা আমি বলছি। এখন কিন্তু তারা অনেকটাই চলচ্চিত্র বিমুখ হয়ে পড়েছে। মানে আমি জানি না, মধ্যবিত্ত ফ্যামিলি এখন হয়তো আসতে শুরু করেছে, কিন্তু একটা সময় ছিল যখন তারা চলচ্চিত্র হলে গিয়ে বড় পর্দায় ছবি দেখার থেকে দূরে সরে গিয়েছিল। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এখন কিন্তু আবার আসছে। আপনি গত রোজারিদের ছবিগুলো দেখেন, 4টা ছবি, 5টা ছবি রিলিজ হয়, আমারটা সহ আর 4টা। প্রত্যেকটা ছবি মানে আপনি যদি এখন আপনি একটা রেস করবেন, সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ তো হবেই, কিন্তু অলমোস্ট ছবিগুলো কিন্তু ভালো ব্যবসা করেছে। আর আরেকটা ব্যাপার আমি না বললেই না, যেমন শাকিব কিন্তু কখনোই মনে করবে না যে অনন্ত সাহেব আমার কম্পিটিটর, আর আমি কখনোই মনে করি না যে সাকিব আমার কম্পিটিটর। এটা হচ্ছে মানুষের ভিতরে লেখালেখিটা, যে অনন্ত সাকিবের যুদ্ধ, অনন্ত সাকিবের পর্দা যুদ্ধ, এটা আসলে তাদের মধ্যে। একটা পুরনো প্রশ্নই করি আবার আপনাকে, তাহলে আপনি কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন আমাদের দেশে? এইখানে আমি বলি, এইখানে দর্শক যদি বিচার করে অনন্ত সাকিবকে করবে, সেটা হচ্ছে দর্শকের বিচার, যেটা বা মিডিয়াতে যে প্রচারটা আছে। আমি আসলে বাংলাদেশে এইটুকু বলবো, সাকিবের প্রতিদ্বন্দ্বী কেউ নেই আর আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। এটা হচ্ছে দুই ভাগ। আমি আগেই বলেছি যে আমি যেই মুভিটা মেক করি, এটা কিন্তু এই কোয়ালিটির মুভি। আসলে সাকিবের তো কোনো দোষ নেই, সাকিব তো একটা ছবিতে শুধু অ্যাক্টিং করে, আর আই মেকিং মুভি মাইসেলফ, আই ইনভেস্ট মুভি মাইসেলফ। তা আমি যেই ফ্রিডমটা দিতে পারবো মুভিতে, আমি যেই মানে মুভিতে ইনভেস্টটা করতে পারবো, যেই ফ্রিডমলি কাজ করতে পারবো, এটা কিন্তু সাকিব করতে পারবে না। এই জন্য দুইজনের কিন্তু দুইটা রাস্তা। চলচ্চিত্র বাংলাদেশি নাম, যে এটা বাংলাদেশি চলচ্চিত্র, বাট আমাদের ছবির কোয়ালিটি যদি দেখতে হয়, শুধুমাত্র এইটুকুই বলা যাবে, সাকিব নিজেও বলবে যে না, অনন্ত সাহেবের ছবির সাথে আমাদের ছবি কম্পেয়ার করাই সম্ভব নয়। ইভেন দো অডিয়েন্স, যেটা আপনি বলছিলেন যে একটা এলিট শ্রেণী আপনি আকৃষ্ট করতে পেরেছেন, যেটা অন্য কোনো ছবি দিয়ে সম্ভব না। আচ্ছা, বর্ষা, আপনার কাছে যাচ্ছি। ঈদে কি আপনি নিজে ব্যক্তিগতভাবে হলে গিয়ে ছবি দেখেন? এখন তো আপনি তারকা, নানা রকম সীমাবদ্ধতা আছে। তার আগে যখন তারকা ছিলেন না, তারকা খ্যাতি হয়নি, তখন কি হলে গিয়ে ছবি দেখতেন? হ্যাঁ, দেখেছি। আমি মানে ছোটবেলা থেকে আসি, ছোটবেলাতে আমি 2টা মুভি দেখেছি। একটা দেখেছি বেদের মেয়ে জ্যোৎস্না, যখন সেকেন্ড বার আর থার্ড বার হলে গেছে সবার সাথে, আমার প্যারেন্টসের সাথে। অ্যান্ড একটু বড় হয়ে গিয়েছিলাম, দেবাশিস দার একটা ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এই 2টা ছবি। অ্যান্ড তার মানে বলা যায় যে আপনি খুব নিয়মিত দর্শক ছিলেন না বাংলা ছবি, ঢাকায় ছবি। কেন নিয়মিত দেখতেন না?
আর এখন কেন আশা আসলে করেন আমি যে তো দর্শকরা ছোট দেখবে? ছিলাম, মানে ওরকম বুঝতাম না যে একটু বলি, প্রশ্নটার দুটো ভাগ আছে, কেন আপনারা নিয়মিত দেখতেন না, আর এখন কেন আশা করেন যে দর্শক এসে আপনার ছবি দেখবে? না, আমি কেন আগে নিয়মিত দেখতাম না, যে আমি আসলে আমি তো সিরাজগঞ্জে বড় হয়েছি, সো এখানে হলের পরিবেশটা আমি যখন বড় হয়েছি তখন যাওয়ার মতো ছিল না, নাম্বার 1। অ্যান্ড ওইভাবে আমার ভেতরে কাজ করতো না যে হলে গিয়ে সিনেমা দেখতে হবে। ছোটবেলায় 2টা ছবি দেখেছে, ফাইন, বাট এখন কেন হলে এসে আমাদের ছবি দর্শক দেখবে? কারণ এখন যুগটাই চেঞ্জ হয়ে গেছে। এখন কি হলের গুলোর নিরাপত্তা বা পরিবেশ ওরকম নিশ্চিত হয়েছে? আসলে গ্রামের দিকে অনেকটা হয়নি, বাট আমি যেটা মনে করি যে মানুষ কেন দেখবে না, এখনকার কথা আমি এই জন্যই বলছি যে এখন আমরা ভালো ছবি বানাচ্ছি, কোয়ালিটি ভালো, খুব ইজিলি অ্যাকশনগুলো, গানগুলো আপনার বলিউড স্টাইলের সাথে কম্পেয়ার করা যায়, লোকেশন সুন্দর, দেখতে ভালো লাগে, সো কেন আসবে না? মানে এখন বিনোদন অনেক বেশি চলছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনার প্রতিটি ছবিতেই আমরা দেখেছি শুরু থেকে, যদি খোঁজ সার্চ থেকে যদি আসি ধারাবাহিকভাবে, কোনো না কোনো চমক থাকে, মানে এক্সট্রা কিছু দেওয়ার আপনি চেষ্টা করেন, আমরা দেখেছি। এইবারের ছবিতে কি চমক থাকছে, দর্শকরা কি নতুন কি পাবে? এইবারকার ছবিতে অনেকগুলো চমক। হ্যাঁ, একটু বলেন আমাদের। প্রথম থেকে বলি যে এই ছবিটার স্টোরিটা প্রথমেই বললাম যে প্রত্যেকটা মানুষের জীবনেই খুব নিজে কল্পনা করে ফেলবে বিশ্ব শান্তি এবং সার্বজনীন ভালোবাসা। তারপরে হচ্ছে বর্ষার একটা মাল্টিপল ক্যারেক্টার দেখা যাবে এই ছবিতে, যেটা বর্ষা নিজেও বললো। এই ছবিতে এটা একটা নতুনত্ব, কারণ বর্ষা যখনই অ্যাক্টিং করেছে সে হয়তো ধনীর দুরারি, এরকম চটপটা একটা মেয়ে, বড় লোকের মেয়ে এরকম ছিল। বর্ষাকে সম্প্রতি আমরা একটা অন্যরকম ইয়েতেও দেখেছি, মারদাঙ্গা একটা ইয়েতে, ওটা নিয়ে পরে কথা বলবো। তাই ওইটা বর্ষার, এটার ভিতরে মাল্টিপল ক্যারেক্টার, এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে এই ছবিতে যে আমি যে অ্যাকশন করেছি সেটা হচ্ছে, দেখবেন যে এটা যদি টম ক্রুজের MI4 দেখেন, দেখবেন ওরকম সিমিলার অ্যাকশন। আমি 23 তলার থেকে জাম্প করতেছি, হুন্ডা দিয়ে, গাড়ির উপর দিয়ে, BMW হুন্ডা দিয়ে জাম্প করছি, এবং আমি নিজে। মানে আপনি কোনো ডামি বা স্টান্টম্যান কখনোই ইউজ করি না। তারপরে আপনি এই ছবিতে দেখবেন যে গানগুলো 3D অ্যানিমেশন গান, এটা কিন্তু আপনি বোম্বের ছবিতেও দেখেন নাই এখনো। আপনি সাউথ ইন্ডিয়ান ছবিতে দেখেছেন, রজনী সাহেবের ছবিতে, রবট ছবিতে 3D অ্যানিমেশন সং, আপনি কিন্তু বোম্বের কোনো ছবিতে 3D অ্যানিমেশন সং দেখেন নাই। এবং এই ছবিতে আপনি দেখবেন স্লো মোশন সং, এটা বোম্বের ছবিতে স্লো মোশন সং দেখেছেন, বাংলাদেশের ছবিতে এর আগে কখনোই সম্ভব হয় নাই স্লো মোশন সং। তারপরে আসেন হচ্ছে গানগুলো। এবার গানগুলো কিন্তু আমরা একটু মানে কম্পেয়ার করেছি যে আমাদের দেশের যে গানগুলো এবং যারা বাইরে গান করেন, এটার মধ্যে ডিফারেন্টটা কি। আমরা বোম্বে থেকে 3টা গান করি, একটা হচ্ছে কৈলাসকের, একটা শান, একটা হচ্ছে জুবিন, বোম্বে বাইকিং। আবার আমাদের দেশের সামিনা চৌধুরী, SI টুটুল, কিশোর, অনেককে দিয়ে। ডিফারেন্টটা মানে আপনি, তারপরে হচ্ছে লোকেশনগুলো, এটার ভিতরে যে লোকেশনগুলো দেখবেন একদম হলিউডের ইউনিভার্সাল স্টুডিও থেকে শুরু করে ভ্যারাইটিস লোকেশন। তা আমি কখনোই মানে একটা ছবিতে যেটা দেখেছেন আমি কিন্তু নেক্সট ছবিতে এটা রাখি না, মানে নতুন নতুন চমক থাকে। কারণ না হলে দর্শক কেনই বা হলে যাবে, কেনই বা নতুন আরেকটা ছবি দেখতে যাবে যদি নতুন কিছু না দেখে। আমি এগুলো কিন্তু কন্টিনিউয়াস ট্রাই করে যাচ্ছি, এবং হাই টেকনোলজি দিয়ে বলি। যেমন আমাদের ছবি কিন্তু এখন ডলবি 7.1 সাউন্ড, এটা জানেন ওয়ার্ল্ডের হাইস্ট টেকনোলজি এখন, ডলবি 7.1 সাউন্ড। সেটা আপনি একদম লাইসেন্সকৃত ডলবি 7.1 সাউন্ড, যেটা আমি বাংলাদেশের জন্য এর চেয়ে আর হাই টেকনোলজি হতে পারে না ওয়ার্ল্ডে। আপনি এখন সবচেয়ে বড় ছবি দেখেন 6 অ্যান্ড ফিউরিয়াস, আপনি 3D আয়রন ম্যান 3 দেখেন, হ্যাঁ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 6 দেখেন, তারপরে আয়রন ম্যান 3 দেখেন। এত বড় ছবির সাথে আপনি কম্পেয়ার করেন এখন আমাদের দেশের নিঃস্বার্থ ভালোবাসা, একই সাউন্ড কোয়ালিটি ছবি দেখবেন ডলবি 7.1। আমরা বিরতিতে যাব, তার আগে ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, যে এই হাইটেক মানে উচ্চতর প্রযুক্তি যে আপনি ব্যবহার করছেন সাউন্ডের ক্ষেত্রে বলেন বা 3D অ্যানিমেশনের ক্ষেত্রে বলেন, আমাদের প্রেক্ষাগৃহগুলো কি প্রস্তুত সেটা দেখানোর জন্য? এখন কিন্তু প্রেক্ষাগৃহতে অলমোস্ট 5.1 সাউন্ড আসে। আপনার যে প্রজেক্টর দিয়ে যে ছবি প্রদর্শন করা হয় এটা কিন্তু কোয়ালিটি ভালো আসে, যেটা নাকি আপনার যেটা প্রজেক্টরে আপনি ভালো সাউন্ড পাচ্ছেন। এখন সবাই কিন্তু 35-এ রিলিজ করছে না। আপনি দেখেন 3টা ছবি রিলিজ হচ্ছে, কতগুলো সিনেমা হলে, ম্যাক্সিমাম 25-30টা হলে যাবে শুধু 35, আর ম্যাক্সিমাম কিন্তু এখন প্রজেক্টরে চলে। আমি বলছি সারা দেশের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে হলগুলো থেকে এই সাউন্ড এফেক্ট বা এগুলো মানে এখন আপনার ধরেন আপনি সব মিলিয়ে মিনিমাম 150 সিনেমা হলে কিন্তু অলমোস্ট প্রজেক্টরের ব্যবস্থা হয়ে গেছে। তো এই হলগুলোতে আপনি অলমোস্ট 5.1 সাউন্ড পাচ্ছেন, মানে কাছাকাছি একটা খুব ভালো সাউন্ড পাচ্ছেন। জি জি, ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা আরো আলোচনা করব একটা বিরতির পর। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বর্ষা, নিঃস্বার্থ ভালোবাসার প্রসঙ্গে আসি। এই চলচ্চিত্রে আপনাকে দেখা যাবে অনেকগুলো রূপে। আমরা সম্প্রতি টিভিতে একটা নতুন রূপে আপনাকে দেখছি, মারদাঙ্গা একটা চরিত্রে, ধোলাই। তো আপনি ময়লার বিরুদ্ধে, নোংরার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছেন আমরা দেখতে পাচ্ছি। এরকম আর কিসের বিরুদ্ধে আপনার যুদ্ধ করার ইচ্ছা? ইচ্ছা তো অনেক কিছুই আছে, তবে যে যুদ্ধে নেমেছে আমরা দুজন, মানে চলচ্চিত্র যুদ্ধ যেটাকে আমি বলবো, যে এই দেশের সিনেমাটা একটা পর্যায়ে যাক, আন্তর্জাতিক পর্যায়ে চলে যাক। দেশের বাইরে তো অনেক দেশি বাঙালিরা আছেন, তারা সেই দেশের সিনেমা হলে বসে মানে শুধু আমাদের ছবি কেন, সব প্রোডাকশনের ছবি দেখবে। এই জিনিসগুলো যে আমরা দুজন ট্রাই করে যাচ্ছি, এই আর কি। চলচ্চিত্র নিয়ে আসলে বেশি উত্তেজনা, মানে বাংলা চলচ্চিত্রের একটা আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা এবং দর্শকদেরকে আবার ফিরিয়ে আনা। প্রতিটা প্রোডাকশন হাউসের উচিত তারা ওইটা কথাটা মাথায় চিন্তা করে যে ছবিটা আমরা ইন্টারন্যাশনালি রিলিজ করব, বিদেশে রিলিজ দেব। সো সিনেমার কোয়ালিটিটা ওইভাবে করতে হবে যে না মানুষের দেখে ভালো লাগে, যে না প্রাউড ফিল করতে পারে যে আমাদের দেশের সিনেমা এখন এত ভালো হচ্ছে। এই যুদ্ধে অলরেডি নেমে গিয়েছি, মানে আমরা কিছুটা হলেও সার্থক হয়েছি, মানে সফল হয়েছি। বাট আল্লাহ তাআলার কাছে আরো একটু বলবো যে উনি যেন আরো আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরো খুব ভালো করে দেন। এই যুদ্ধ প্রসঙ্গে আপনি কি পদক্ষেপ নিয়েছেন এই যুদ্ধ জয়ের? বর্ষা যে যুদ্ধের কথা সেটা তো জানেনই যে আমাদের ছবি এখন এট এ টাইমই বাংলাদেশ এবং বিদেশে রিলিজ হয়। সেটা আমরা মোস্ট ওয়েলকাম দিয়েই করেছি অলরেডি। মোস্ট ওয়েলকাম যখন লন্ডনে প্রিমিয়ার করি আমরা, তারপরে থেকে তো অনেকগুলো দেশে রিলিজ হয়, আমরা প্রত্যেকটা জায়গায় এগুলো মেসেজও পাঠিয়ে দিয়েছি। তো এটা হলো মানে আমার তো যে কোনো কাজের একটা লক্ষ্য থাকে যে আমি দিস ইজ মাই ডেস্টিনেশন। কারণ এই লক্ষ্যটা করেই আমি প্রথম থেকে জানেন যখন খোঁজদার সার্চ করি তখন থেকেই লেখালেখি শুরু হয় যে আমি বিদেশে ছবি এক্সপোর্ট করব। তা ধরেন ইন্ডিয়া একটা সরকারি সহযোগিতায় ছবি এক্সপোর্ট করে তাও তাদের কত বছর লেগে যায়। আর আমার ছবি কিন্তু 2010-এ রিলিজ হয়, আর আমি 2012-এ আমার ছবি এক্সপোর্ট হয়। তো আমি এটার পিছনে কম কষ্ট করিনি, কম কাজ করিনি, আবার এখনো করে যাচ্ছি। যে তখন 6টা-7টা দেশে রিলিজ হয়েছে, বাংলা প্রবাসী বাংলাদেশিরা কিন্তু আরো অনেকগুলো দেশে থাকে, যে সবগুলো দেশে যে বাজারজাত করা আমাদের দেশের ছবিগুলো যখন দেখবে যে বাইরের একটা রেমিটেন্স বাংলাদেশে নিয়মিত আসছে, তখন কিন্তু যেটা বর্ষা বলতেছিল যে অন্য প্রোডাকশন হাউসগুলো তখন ট্রাই করবে যে তাদের ছবিগুলো বিদেশে বাজারজাত করা। তাহলে কিন্তু কমপ্লিটলি একটা এক্সপোর্ট লাইন খুলে দেয় আমাদের দেশের জন্য, এবং রেগুলারলি একটা রেমিটেন্স বাংলাদেশে আসে। মানে সবাই মিলে এই যুদ্ধটা জয় করা অনেক সহজ হবে। আচ্ছা, যেমন আমারটা দেখে তো এখন অনেকেই ট্রাই করতে পারবে যে হ্যাঁ, অনন্ত সাহেবের যদি ওইখান থেকে 10 টাকাও বাংলাদেশে রেমিটেন্স আসে, তাহলে আমার 8 টাকাও তো হলো আসবে, তাহলে আমরাও ট্রাই করি। এটা কিন্তু আমাদের একটা যুদ্ধ। আরেকটা প্রসঙ্গে আসি, এই যে নিঃস্বার্থ ভালোবাসা যে ছবিটা এবার ঈদে মুক্তি পাবে, সেটাতে আপনাকে 6 প্যাক রূপে পাওয়ার কথা, তো আমরা কি সেটা পাচ্ছি? আর আমাদের তরুণ দর্শক যারা আছে, আপনার একটা বিরাট দর্শক শ্রেণী, তাদের প্রতি কোনো টিপস আছে কিনা যে 6 প্যাক অ্যাপ করতে হলে কি করতে হবে? আসলে এই ছবিতে আমাকে 6 প্যাক দেখা যাবে, সেটা হচ্ছে ওই, কিন্তু আমি আবার 2 মাস ধরে এক্সারসাইজ করতে পারতেছি না। মোস্ট ওয়েলকাম 2-তেই আঙুল ভেঙে গেছে আমার। এটা তো জাস্ট এইখানে 2টা নিডেল ঢুকানো ছিল ব্যাংককে বামরুঙ্গিত হসপিটালে, এটা খুলেছি। 6 প্যাক করতে হলে অনেক বড় কোনো টিপস দরকার নেই, সবচেয়ে দরকার হচ্ছে সচেতনতা। আপনি খুব বেশি রাত করে ঘুমাবে, ইয়াং জেনারেশন তো অনেক বেশি রাত করে ঘুমায়, ফেসবুক নাড়াচাড়ি করে, ইন্টারনেট, এগুলো, এবং সকালে ঘুম থেকে দেরি করে উঠে, তাহলে সম্ভব হবে না। ঘুমাতে হবে 11টা, 11:30-র মধ্যেই ঘুমাতে হবে, উঠতে হবে ভোর 6টায়, অ্যাটলিস্ট 2 আওয়ার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করে ধরেন আমি যা করি আর কি, যখন এক্সারসাইজ করি তখন হয়তো গাজর খাই, একটা টমেটো খাই, অরেঞ্জ জুস খাই, এক্সারসাইজের পরে 4টা ডিমের সাদা পোর্শন খাই, অনেক সময় হচ্ছে জাস্ট ভেজিটেবল স্যুপ খাই। এই ডিমটা দেখা যাচ্ছে মানে ইয়েলো পোর্শন থাকবে না, অনলি হোয়াইট পোর্শন, স্যুপের সাথে দিয়ে খাই। আর দুপুরে ওটস খাই, রাত্রে ওটস খাই বা ফল খাই। এই কার্বোহাইড্রেট টোটালি বাদ দিয়ে দিচ্ছেন? কার্বোহাইড্রেটটা বাদ দিতে হবে, কারণ শরীরে যখন ফ্যাট থাকবে তখন 6 প্যাক কিন্তু নট ইজি টু ডু। তো এগুলো নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। একদিকে হচ্ছে আপনার টাইমিংগুলোকে স্যাক্রিফাইস করতে হবে, আরেকদিকে কোনো ধরেন যেমন অ্যালকোহল খাওয়া যাবে না। অনেকেই যদি মনে করে যে অ্যালকোহল খাবো তারপরে আমি 6 প্যাক করবো, ইটস সো ডিফিকাল্ট ব্যাপার। তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে।
মানে ইজি না তো ফিগার মেইনটেইন রাখা, এগুলো স্যাক্রিফাইস করতে হবে। আর এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে আপনার আত্মপ্রকাশ ঘটছে আমরা যদি জানতে পেরেছি। মানে চলচ্চিত্র পরিচালনায় আপনার আসার আগ্রহটা কেন হলো? তাহলে কি আপনি নির্মাতাদের উপর আস্থা রাখতে পারছেন না, নাকি নতুন কিছু করার ইচ্ছা থেকে আপনি? না না, ওরকম নয়, আমি নতুন কিছু করার জন্যই, যে নিজে পরিচালক হলে তারও ফ্রিডমলি করা যায়, এক। আর 2 নাম্বার, যেটা নাকি আমার সাথে যারা কাজ করেছেন অনেক বড় বড় ডিরেক্টর, সোহান ভাই, গাজী আঙ্কেল, খুব ভালো ভালো ডিরেক্টর কাজ করেছেন। তবে যেটা আমি দেখেছি আর কি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, মানে পেপার ওয়ার্কগুলো, মানে আমি যেটা করতে চাই, যেমন একটা মুভির কমপ্লিট স্ক্রিপ্টটাকে একদম 3D অ্যানিমেশন করে শর্ট ডিভিশনগুলো করতে চাই। যে আমি এই যে আপনার যে শেডটা, এটা কিন্তু একটা প্ল্যানিং শেড, আমি কি করব এখানে এখন, হ্যাঁ আমি এই শেডটার কথাই বলছি, যে এটা কিন্তু একটা প্ল্যানিং শেড। এরকম মাস্টার প্ল্যান ছাড়া কিন্তু এটা হতো না। তা আমি আমার যে মুভিটা করেছি, আপনি দেখবেন নিঃস্বার্থ ভালোবাসা, একদম 78 পর্যন্ত যে সিকোয়েন্সগুলো, 1 থেকে 70 কমপ্লিটলি শর্ট ব্রেকডাউন করা, হিস্টোরি বোর্ড করা, 3D অ্যানিমেশন করে অনেক শেড বানানো, যে আমি এখানে কি করব, সেটার কালারটা কি হবে, কস্টিউমটা কি, কালারটা কি হবে, সিকোয়েন্সটা কি হবে, সিকোয়েন্সের সাথে আমার কোন শেডটা যায়, এবং আউটডোরের লোকেশন অনুযায়ী আমার কোন ড্রেস আপটা যায়, আমি কিন্তু কমপ্লিটগুলোকে মানে গ্রাফিক্স করে ফেলি। তারপরে হচ্ছে আমি শুটিংয়ে যাই, গ্রাফিক্সটাকে অ্যানিমেশন করে ফুললি অ্যানিমেশন করে। তাই আমি যখন শুটিং শুরু করি, আপনি জানেন না যে এফডিসিতে যারা প্রবীণ ডিরেক্টর ছিলেন, যারা ওনারা ছবি বানান না, যখন আলোচনা শুরু হয়ে গেলো যে অনন্ত এইভাবে করে শুটিং করছেন, ওনারা কিন্তু এফডিসিতে এসে আমাকে দোয়া করে যেতেন যে আমরা, সত্যজিৎ রায় সাহেব একজন ডিরেক্টর ছিলেন, উনি পেন্সিল দিয়ে স্কেচ করে করে শর্ট ডিভিশন করতেন, আর বাবা তুমি এই যুগে এসে একদম কম্পিউটারে গ্রাফিক্স করে অ্যানিমেশন করে শর্ট ডিভিশন করছো। এবং আপনি সত্যজিৎ রায়ের কোনো ছবি দেখেছেন? আমি আসলে দেখিনি, মানে আমি ওনাদের কাছে শুনেছি যে উনি নাকি এরকম পেন্সিল দিয়ে স্কেচ করে করে শর্ট ডিভিশন করে তারপরে শর্ট নিতেন। তো এটাই আর কি, যে ওনারা তো অবশ্যই ভালো ডিরেক্টর আমাদের এখানকার, বাট এখন তো ওয়ার্ল্ড অনেক ফাস্ট, শুধু একটা বৃত্ত তো আর ওয়ার্ল্ড নয়, যেমন আমাদের ইন্ডাস্ট্রিটা তো জানেনই যে একটা বৃত্ত। যদি বাংলা ছবির ধরেন, আমরা যদি বাংলা ছবির ধ্রুপদ মানে ক্লাসিক ছবিগুলো যদি বিবেচনা করি, তাহলে অবশ্যই সত্যজিৎ রায়, তার চলচ্চিত্রগুলো আসে। আপনি জানেন উনি অস্কার পুরস্কার পেয়েছেন ওনার লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য। তো সেই চলচ্চিত্রগুলো আসলে দেখে নেওয়া কি আপনি মনে করেন না যে একটু দরকার আমাদের, একটা বাংলা সিনেমার ভিত্তি যেগুলো মানে বোঝার জন্য? এটা অবশ্যই দরকার, কারণ আমি আসলে দেখিনি, এটা অবশ্যই দরকার। আর আমি যেটা করি আর কি, আমি আপনাকে হয়তো অনেকেই অনেক কিছু মনে করতে পারে, আমি কিন্তু পৃথিবী কোথায় যাবে, আমি 1980 থেকে আমি দেখতে চাই পৃথিবী 2021 আমি দেখতে চাই, ভিশন 2021 দেখতে চাই। 1980 তো চলেই গিয়েছে, সেটা আমাদের মেমোরেবল ডে, এটা আমরা আমাদের সবসময় আমরা শ্রদ্ধা করি, বাট পৃথিবী কোথায় যাচ্ছে সেইখানে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আমি যেই টেকনোলজি আজকে মুভিতে ইউজ করি, যেটা হলিউড ইউজ করবে, যেটা বলিউডের সবচেয়ে বড় ইউজ করবে, আমি যেটা ইউজ করব, নাহলে কিন্তু আমার ছবি লন্ডনে সিনে ওয়ার্ল্ডগুলোতে কোনোভাবেই মানে রিলিজ হতো না। একসাথে 14টা স্ক্রিনে ছবি চলে, আমাদের ছবি মোস্ট ওয়েলকাম, 14টা সিনেপ্লেক্স একসাথে চলে সিনে ওয়ার্ল্ডে, জীবনেও সম্ভব হতো না। কারণ তারা দেখেছে যে ওয়ার্ল্ডের যে টেকনোলজি এখন যেটা আছে সেটা এই ছবিতে আছে কিনা, নাহলে তারা কিন্তু রিজেক্ট করে দিবে। আপনারা আমাদের ডিসিপি ফরম্যাটে ছবি দিতে হবে 7.1, তখন আমার ওই ছবিগুলো ছিল 5.1 ডলবি, এখন তো 7.1 নিঃস্বার্থ ভালোবাসা। ডলবি সাউন্ড আছে কিনা, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ওরকম আছে কিনা, সাউন্ড এফেক্ট, ভিজুয়াল এফেক্টগুলো আছে কিনা, 3D অ্যানিমেশন আছে কিনা ছবিতে, না হলে তো ওই ওয়ার্ল্ডের সাথে আপনি কিছুতেই কম্পেয়ার করতে পারবেন না ওয়ার্ল্ড মুভির সাথে। আমি কিন্তু ওই দিকে বেশি অগ্রসর, আর যেটা আমাদের যারা ভালো কাজ করে গেছেন শ্রদ্ধা করি, এবং এটা আমি বললাম যে দিস ইজ মেমোরেবল, আমরা সবসময় এগুলো মনে করতে চাই ভালো কিছু কাজ, বাট পৃথিবীর সামনে রেখে পৃথিবীর দিকে, মানে আমরা পিছনের দিকে হাঁটবো না, আমরা সামনের দিকে যাব, সেটা বলছেন, এবং ওটাকে আমরা শ্রদ্ধা পিছনের অভিজ্ঞতাগুলো নিয়েই আমরা সামনের দিকে যেতে হবে আমাদের আসলে। ঠিক আছে, আমরা আবার একটা বিরতির সময় হলো, নিচে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব জলিল,
আমাদের দর্শক যারা এই মুহূর্তে সরাসরি এই অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছ থেকে অনেক SMS আমরা পেয়েছি, তার থেকে দু একটি আপনার কাছে বলছি। যেমন রেজা নামের একজন আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ রেখেছেন আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার কোন একটি ডায়লগ যদি আপনারা দুজন একটু অভিনয় করে দেখাতেন বা বলতেন এখানে। অভিনয় করে? না না, বললেই ওকে, আমি তো আগেই বলেছি যে আমার এখানে অনেক অনেক ক্যারেক্টার প্লে করতে হয়েছে। একটা পর্যায়ে আমার বাসায় এসে খুব রাগারাগি করে, তখন আমি ওকে খুব উত্তেজিত হয়ে বলি, এরকম ছিল আর কি, যে আমার কোনো পার্সোনাল ব্যাপারে তুমি কোনো কথা বলতে এসো না। মানে আরো অনেক মেজাজ খারাপ ছিল আর কি, এখন তো ভাবে হলো না। আবার বলেন, আমার কোনো পার্সোনাল ব্যাপারে তুমি কোনো কথা বলতে এসো না। কারো পার্সোনাল ব্যাপার যদি অন্য পার্সনের মান সম্মান ধূলিসাৎ করে দেয়, মনকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, তখন আর না বলে থাকা যায় না। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা আবার প্রশ্নের পর্বে চলে আসি। কান চলচ্চিত্র, আমরা জানি আপনারা কান চলচ্চিত্রে অংশ নিয়েছিলেন, সেটার অভিজ্ঞতা আপনার কাছ থেকেও শুনবো, বর্ষার কাছ থেকেও শুনবো। আপনি আগে বলুন। কান চলচ্চিত্র, আপনারা জানেন যে চলচ্চিত্র জগতের, সারা পৃথিবীর চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় উৎসব কান চলচ্চিত্র। আমরা এবার যেটা উপলব্ধি করেছি গিয়ে ওইখানে, আসলে বাংলাদেশ একটা এন্ট্রি হয়েছে মাত্র, মানে আমাদের ছবিটা দিয়ে বাংলাদেশ এন্ট্রি হলো মাত্র। কিন্তু বাংলাদেশ কান চলচ্চিত্র, এর আগেও তো আমাদের চলচ্চিত্র গিয়েছে। হ্যাঁ, ওটা গিয়েছে, কিন্তু বাংলাদেশের যে ফিল্ম স্টারদেরকে কান চলচ্চিত্র অনেকেই চিনবে এরকম কিন্তু কিছু নয়। ওইখানে যারা হচ্ছে সবচেয়ে বড় আর্টিস্ট, যারা হলিউডের আর্টিস্ট, বলিউড, তারপরে কিছু বলিউডের আর্টিস্ট। তা আমরা ওইখানে গিয়েছিলাম, আমাদের সাথে অবশ্য অনেক বড় একটা টিম ছিল, সেটা হচ্ছে ফ্রান্সের টিম ছিল। সেই টিমটা কিন্তু চলচ্চিত্রের সাথে জড়িত ছিল না। আমাদের বিজনেস আছে ফ্রান্সে, তা আমি ফ্রান্সেরই অনেকগুলো লোক সাথে গিয়েছিল, ছেলে মেয়ের সাথে গিয়েছিল আমাদের, এবং এই কারণে আমরা একটু ভালো ফিডব্যাক পেয়েছিলাম এই কারণে। আর আমাদের ছবিটা যখন ওইখানে স্ক্যানিং হয়, তো ওইখানে কিন্তু স্ক্যানিং 333টা স্ক্রিনের মধ্যে আপনি 5টা হচ্ছে বিগেস্ট স্ক্রিন, অলিম্পিয়া স্ক্রিন। আমাদের অলিম্পিয়া 1-এ কিন্তু আমাদের ছবি স্ক্যানিং হয়, এটা একটা বড় পাওয়া ছিল আমাদের। তা এটা আমরা অনেক আগে থেকেই এটা বুক করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম যে বাংলাদেশের প্রথম আমরা একটা মানে হাই ডেফিনিশন ছবি নিয়ে যাচ্ছি, তা আমাদেরকে একটা বড় স্ক্রিন দিল, এবং এটার ব্যাপারে আমরা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম, ওইখানে লিফলেট করেছিলাম। সব মিলিয়ে কেমন ছিল আপনাদের? তাই আমাদের ওইখানে প্রচুর লোক হয়েছিল, আমাদের যখন মুভিটা চলে অনেক লোক হয়েছিল। তা আর সবচেয়ে বড় কথা, ওইখানে একটা যেহেতু সাবটাইটেল ছিল মুভির, সবাই একটা প্রশংসা করেছিল যে ছবির হিস্টোরিটা ইজ সো স্ট্রং, ইমোশনাল স্টোরি। মানে যারা ফরেনার ছিল ওরা একটা বলছিল যে এটা ছবিটার স্টোরিটা ইজ টু ইমোশনাল, অ্যাকচুয়ালি রিয়েলি ইমোশনাল স্টোরি। এটা একটা অ্যাপ্রিসিয়েট করেছিল, ইজ গুড, মেকিং গুড, এভরিথিং ইজ গুড। আর ওইখানে আরেকটা ছিল যে ধরেন আমরা যদি কন্টিনিউয়াস যাওয়ার সুযোগ পাই বা যাই আমরা, তাহলে কিন্তু এটা ডে বাই ডে একটা ভালো জায়গায় বাংলাদেশের চলচ্চিত্র, ওইখানে একটা ভালো পরিচিতি পাওয়ার ব্যবস্থা করা যায়। যেমন এবার আমি গিয়েছি, এরপরে কান চলচ্চিত্রে যদি আমরা যাই এবং আরো 2-3টা ছবি ওইখানে যায়, তাহলে কিন্তু বলিউডের মতন আস্তে আস্তে আমাদের পরিচিতিটা বাড়ে। এটা কিন্তু খুব জরুরি দরকার আমাদের জন্য এটা। আচ্ছা বর্ষা, আপনার বলেন, সমালোচকদের কাছ থেকে বা যারা ফিল্ম ক্রিটিক তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক আপনারা পেয়েছেন কিনা এই চলচ্চিত্রে, অথবা দর্শকদের যে প্রতিক্রিয়া? দর্শকদের কাছ থেকে অনেক ভালো কিছু পেয়েছি, তারা খুব হ্যাপি হয়েছে। তারা বিভিন্ন পেজে অনেক কিছু লিখেছে যে যাক, আমাদের দেশীয় চলচ্চিত্র কান ফেস্টিভ্যালে চলছে, সত্যি খুব প্রশংসা করার মতো। বাট চলচ্চিত্র অঙ্গনে সত্যি খুব দুঃখের সাথেই কথাটা বলছি, মানে তারা নট অনলি মানে শুধু কান দিয়ে কথা, আমাদের মোস্ট ওয়েলকাম ছবিটাও যে আমরা ইন্টারন্যাশনাল ভাবে রিলিজ করলাম, লন্ডনে প্রিমিয়ার শো করলাম, হাতে হিউজ করে ছবিটা ওখানে ছাড়ালাম, বাট তারাও আমাদেরকে একটু বলেনি যে আপনারা এত কিছু করলেন, আপনাদেরকে ধন্যবাদ বা এটা সেটা। মানে সত্যি খুব খারাপ লাগে যে এত কিছু করে যাচ্ছে ইন্ডাস্ট্রির জন্য, আমরা দুজন আমাদের নিজেদের পকেটে টাকা খরচ করে আমরা দেশের চলচ্চিত্রকে একটা জায়গায় নিয়ে যাওয়া ট্রাই করছি, বাট এখান থেকে না মানে ওই জিনিসটা তারা করেন। আমার মনে হয় তারা জানেই না, নাকি তারা বুঝে না, আমি বলতে পারবো না। শুধু ওইটাই নয়, আপনি দেখেন বাংলাদেশের চলচ্চিত্র যে এক্সপোর্টের যে দ্বারটা উন্মুক্ত কিন্তু আমার ছবি দিয়ে। আমি যখন মন্ত্রণালয়ে আমাদের ফাইল পুট আপ করি এফডিসির থেকে লেখালেখি করে, এটার কিন্তু নীতিমালাই ছিল না যে বাংলাদেশের চলচ্চিত্র বিদেশে এক্সপোর্ট হবে, এটা নীতিমালা ছিল না। এই নীতিমালা করে বাংলাদেশের চলচ্চিত্র এক্সপোর্ট করা, এটার একটা উন্মুক্ত করা, এটার দ্বার, এইটার ব্যাপারেও একটা কংগ্রেচুলেট লেটার পর্যন্ত ইন্ডাস্ট্রি থেকে পাওয়া যায়নি।
মানে কোনো অ্যাপ্রিসিয়েশন যদি কোনো কোনো কোথাও appreciate কোনো পাওয়া প্রয়োজন হয়, লাইক ধরেন বছরে ধরেন 50টা পিকনিক থাকে এফডিসি, সেটা হলে সেটার ইফতার দিয়ে পার্টি থাকে, সবাই চলে আসবে, অনন্ত একটা ভাই এটা মিলাদ করেন, হলে সেটা চলে করেন। আসবে, ওইখানে একটা চেয়ার ভেঙে গেছে ওইটাও একটা একটা খ্যাত মতে চলে আসবে, বা প্রযোজক সমিতিতে একটা রুম ঠিক করতে হবে এটার জন্য চলে আসবে, পরিচালক সমিতির মিটিং এর জন্য চলে আসবে, সবকিছুর জন্য অনন্তর কাছে চলে আসবে। বাট অনন্ত বর্ষার যে ভালো কাজগুলো এটার জন্য অ্যাপ্রিসিয়েট একটা লেটারও নেই, এটা অবশ্যই একটা দুঃখের ব্যাপার তাদের আবার জন্য। চলচ্চিত্রের প্রসঙ্গে একটু আসি, মানে যে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে অনন্ত জলিল তার ছবিতে অনেক ঝুঁকিপূর্ণ দৃশ্যে কোনো ডামি বা কোনো রকম স্টান্টম্যান ইউজ না করে নিজেই করেন, এতে আমরা দেখলাম যে উনি আঙ্গুল ভেঙে গিয়েছিল, নানা রকম দুর্ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়। তো আপনি তো ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? এই ঝুঁকি নিয়ে এরকম ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করা, জীবনের ঝুঁকিও থাকে অনেক সময়। আসলে কি বলবো, এই জিনিসগুলো আমাকে মাঝে মধ্যে আমার মেজাজটাই খুব খারাপ হয় যখন নিঃস্বার্থ ভালোবাসা, এবার যখন ও 23 তলা থেকে জাম্প করবে, ঠিক না, লাইক ওই যে বললো যে MI4 টম ক্রুজের ছবি, তো বুর্জ খলিফা দুবাই বিল্ডিংটাতে ও হেঁটে হেঁটে নামছিল আর কি, ঠিক ওইভাবেই সে ওই শটটা দেখে তার মাথায় ঢুকে কোমরের গেছে। রশি বেঁধে যেভাবে জি, সেফটি তো exactly। ছিল, না হলে তো নামা যাবে না। তো তখন আমি যখন একদম ছাদে গিয়ে নিচে তাকালাম, তখন আমি যখন এইসব দেখলাম, তখন বললাম তুমি এটা করো না, তুমি মিডলে গিয়ে দেন তুমি করো যেটা তোমাকে দেখা যাবে। বাট ওর কথা যে আমার এইসব কথা বলতে শোনা, যাও যাও তুমি নিচে যাও, মানে আমার এত খারাপ লাগছিল যদি কিছু হয়ে যায়, মানে আল্লাহ তাআলা না করুক এরকম। এই যে নখটা ভেঙে গেল এবার মোস্ট ওয়েলকাম টুর অ্যাকশন করতে গিয়ে, মানে তখন আমি কি বলবো, মানে ওই সময় এমন একটা ভাব করে সে আমাকে চিনে না, মানে জানে না, মানে অন্য মানুষ হয়ে যায়। দর্শককে ফাঁকি দিতে চাই না, আমি একটা সিনেমার হিরো। আজকে কেন হলিউড বলিউডের এত অ্যাকশন হিরোর এত নাম করেছে, কারণ তারা নিজেরা স্টান্ট ইউজ করে না। সো আমিও যেহেতু তাদেরকে ফলো করি, তো আমি তাদের মতো করে কাজ করতে চাই। জি, আমাদের আরেকজন দর্শকের কাছ থেকে আমরা একটা মন্তব্য পেয়েছি। তিনি বলছেন, জাহিদ হোসেন, তিনি বলছেন অনন্ত জলিলের ছবিতে নতুন নায়ক নায়িকা নেওয়া এখন সময়ের দাবি। এই দাবিটা আপনি কিভাবে দেখছেন? আমরা কিন্তু নিচ্ছি, আপনি নিঃস্বার্থ ভালোবাসাতে দেখেন আমরা 2টা ছেলেকে প্রমোট করছি, 2টা ছেলেকে, তাও এত বড় আর্টিস্টের সাথে, সেটা হচ্ছে বর্ষার সাথে সরাসরি প্রমোট করা। আমরা কিন্তু নিচ্ছি, আপনি মোস্ট ওয়েলকামে আসেন, মোস্ট ওয়েলকামে অলরেডি আমরা রাধিকা নামে একটা মেয়েকে প্রমোট করি। তা আমরা প্রত্যেক ছবিতে একটার পর একটা করে যাচ্ছি, কিন্তু এখন তারা যদি স্ক্রিনে, এখন তাদের ভাগ্য এবং তাদের কি বলবো, তাদের ক্যাপাসিটি, তাদের এফিসিয়েন্সি, তাদের যে তারা পরবর্তীতে টিকে থাকতে পারবে কিনা। আপনি দেখেন খোঁজ দ্য সার্চ, বর্ষা এবং ববি 2টা মেয়ে কাজ করে। ববি কিন্তু সে অনেক দিন পরে, 2-3 বছর পরে এসে একটা চান্স পেলো, ওই যে বডিগার্ড একটা ছবিতে বোধহয় না, দেহরক্ষী, সেটা কিন্তু 3 ইয়ার্স পরে। কিন্তু এটা তো তার লাকের ব্যাপার যে সে কত তাড়াতাড়ি সে ইন করতে পারবে। এটা তো প্রমোট আমি করে দিলাম আমার ছবি থেকে, খোঁজ দ্য সার্চ থেকে। না, ভাগ্যর পাশাপাশি তার যোগ্যতারও ব্যাপার আছে, সেটাই বললাম, তার এফিসিয়েন্সি অনেক, তার এফিসিয়েন্সি দরকার। তো এখন যেটা হচ্ছে যে আমরা করে দিব ছবিতে প্রমোট, কিন্তু পরেরটা তো তার ব্যাপার, সে কতটুকু এটা ধরে রাখতে পারবে। যেমন ববি না হলে তো সেই 2008-এ ছবি রিলিজ হয়, 2012-এর লাস্টের দিকে এসে হচ্ছে দেহরক্ষী রিলিজ হয়। এটা তো অনেক আগেই হতো, বাট 2013-এ বোধহয় রিলিজ হয়। এটা আগে, অনেক আগে থেকেই করতে পারতো। আর একটা বড় ব্যাপার যেটা আছে, আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, ঠিক আছে আমি আগে গার্লফ্রেন্ড ছিলাম, এখন আমি তার ঘরের ওয়াইফ, একসাথে মুভি করছি বলে কথাটা না। মানে আমি যেটা ফিল করি যে একটা মানুষ যখন একটা মানুষকে ব্রেক দিবে, সুযোগ দিবে, তার কথাটা ভুলে গেলে চলবে না, তার কথাটা মনে রাখতে হবে। আমাকে ভাবতে হবে যে না, এই জায়গাটাতে এই লোকটা আমাকে ব্রেক দিয়েছিল, এখানে আমাকে এনে দিয়েছে, আমি তাকে রেসপেক্ট করব, তাকে সম্মান করব। মানে সত্যিকার অর্থেই আমাদের দেশের বিশেষ করে মেয়ে যারা, মানে তাদের মধ্যে এই কৃতজ্ঞতা বোধটা একদমই নাই, মানে তারা একদমই জানে না। এই যে মেয়েটার কথা বলছিল, এই মেয়েটা আমাদের ছবিতে বেশ হাইলাইট হয়েছিল খোঁজ দ্য সার্চে, মানে আমার চাইতেও তাকে খুব বেশি, মানে খুব ভালোভাবে দেখানো হয়েছে ফিল্মি স্টাইলে। বাট ওই যে লাকের ব্যাপার, আর মানে যারা অকৃতজ্ঞ তাদের তো আল্লাহ তাআলা পছন্দ করে না, মানুষও করে না। এই ব্যাপারগুলো আমরা আবারও একটা বিরতির সময় হয়েছে, আমরা আবার আলোচনা নিয়ে অতিথিদের সাথে কথা হবে একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব জলিল,
আপনি একাধারে চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক এবং শিল্পপতি, অনেকগুলো পরিচয় আপনার। আপনি কোন পরিচয়ে পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি দুইটা পরিচয় আমার খুব ভালো লাগে। একটা হচ্ছে আমি শিল্পপতি, আরেকটা হচ্ছে আমি চিত্রনায়ক। কারণ শিল্পপতি জানেন একজন ছোট এবং বড় বিজনেসম্যান যেই হোক না কেন, লাস্ট ডেস্টিনেশন হচ্ছে একজন সিআইপি। সে তার জীবনে সিআইপি হবে। সেটা আমি 2009 থেকে কন্টিনিউয়াস আমি সিআইপি প্রতি বছর। এটা হচ্ছে একদম একটা বিজনেসম্যানের ডেস্টিনেশন বলতে পারেন। আর একটা চিত্রনায়কের ডেস্টিনেশন হচ্ছে হলো তাকে অডিয়েন্স কিভাবে তাকে গ্রহণ করলো, তার লেভেলটা কোথায়। এখন দর্শকই জানে যে অনন্ত জলিলের লেভেলটা এখন কোথায়। যেটা আমি বললাম যে বাংলাদেশের চলচ্চিত্র আজকে এলিট ফ্যামিলিতে আমি পৌঁছে দিয়েছি, যে আমার লেভেলটা কোথায় পিপল নো। এই প্রসঙ্গে একটু আসি। এলিট শ্রেণীর বা অভিজাত শ্রেণীর কথা আপনি যখন বললেন, আপনার চলচ্চিত্রে আমরা দেখেছি প্রচুর ইংরেজি সংলাপ থাকে, অনেক ইংরেজি সংলাপের ব্যবহার অনেক বেশি থাকে। সো আমাদের যারা সাধারণ দর্শক তাদের অনেক সময় হয়তো সেটা বুঝতে সমস্যা হতে পারে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, আসলে এখন ওটা চিন্তা করে না ছবি বানানো যাবে না। আপনি আজকে বলিউডে দেখেন, তাহলে কেন না আমি একটু শেষ করতে দিই। আজকে বলিউডের জন্য আমরা পাগল। আমরা বলিউডের, আমাদের দেশে নর্মালি বলিউডের জন্য আমরা পাগল কমপ্লিটলি। হ্যাঁ, আপনি দেখবেন একটা টিভি ইন্টারভিউতে, আমরা কিন্তু এখন বাংলা কথা বলছি সবাই বুঝার জন্য। আপনি একটা টিভি ইন্টারভিউ দেখেন, তারা 95% হচ্ছে ইংলিশে কথা বলে। এবং আপনি জানেন যে ইন্ডিয়াতে মানে শিক্ষার হার কত, এটাও আপনি জানেন। একটু সম্পূরক একটা প্রশ্ন করে রাখি। ইন্ডিয়ার একটা সমস্যা আছে, তাদের ভাষাগত একটা সমস্যা আছে, তাদের অনেকগুলো ভাষা আছে নিজেদের মধ্যেই। ধরেন কেউ হিন্দি বলতে স্বচ্ছন্দ পড়ে, আবার সাউথের একজন লোক হয়তো হিন্দি বুঝবে না, পশ্চিমবঙ্গের লোক বাংলা বলছে, তো ওদের একটা ভাষাগত সমস্যা আছে। আমাদের তো সেটা না, ওইটা সমস্যা নাই। কারণ কি, আপনি এখন চেন্নাইতে যান, ওই বলিউড বলতে তাদের কাছে কোনো বেল নাই। তারা সাউথ ইন্ডিয়ান মুভি তারা অনেকেই চিনে না। তারা চিনেও না। সেটাই বলছিলাম, ওদের ভাষা তো ওটা কোনো বিভিন্ন। সমস্যা না। আমাদের তো সবার ভাষা এক। হ্যাঁ, যারা বলিউডে মুভি করছে তারা কিন্তু বলিউড স্টার। যারা তেলুগুতে ছবি করছে তারা ওই তামিল স্টার। মানে তেলুগু, তামিল, জানেন তো, মালয়ালা, অনেকগুলো তাদের ইন্ডাস্ট্রি। তারা কিন্তু যার যার ক্ষেত্রে শেষে স্টার। তো এখন আমার গল্পের ক্ষেত্রে যেহেতু আমি গল্পটাই বেছে নেই হচ্ছে একটু মানে আমার টার্গেটটাই হচ্ছে আমি ইন্টারন্যাশনালি মুভি রিলিজ করব, আমার টার্গেটটাই হচ্ছে এটা। আমার গল্পের ক্ষেত্রে আমি দেখা যায় যে আমি প্রচুর ফরেনারও ইউজ করি আমার ছবিতে। তখন অটোমেটিকলি আপনি যদি একটা ফরেনার দিয়ে অনর্গল বাংলা বলাতে থাকেন, এই জিনিসটা না মানে গল্পের খাতিরেই বলা নয়। আর ওটা কিন্তু মানে স্ক্রিনে মেক বিলিভ বোঝা যায়, অ্যাক্টিং তে বোঝা যায়, ভাষাটা ম্যাটার করে। এই জন্য নরমালি আর তারপরও আমি এখন থেকে যেটা করব, মোস্ট ওয়েলকাম 2 থেকে যেখানে ইংলিশ ভাষাটা থাকবে ওইখানে আমি আবার বাংলাটা লিখে দিব সাবটাইটেল, মানে ইংলিশটা বাংলা, সেটা একটা সমাধান আপনি খুঁজে পেয়েছেন। বর্ষা, আপনার কাছে যাই। আপনি তো এখন আমরা জানি মাঝে মধ্যে আপনাদের খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়। আমরা অনেক ঘটনা শুনেছি, বাইরে আউটিং এ গিয়ে আপনারা ভক্তদের চাপে কিংবা তাদের অতি উৎসাহের কারণে নানা রকম বিব্রতকর পরিস্থিতিতেও পড়েছেন। এই তারকা হওয়ার পর আপনার ঈদ এবং তারকা হওয়ার আগে যে ঈদ ছিল, দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য এটাই যে তারকা হওয়ার পরে ফিল্ম রিলিজ হচ্ছে, এটা দিয়ে 2 ঈদ। তো ঈদের দিন দেখা যাচ্ছে যে খুব ভোরে উঠে যাই। আর ধরেন আমি রান্না বান্নায় বেশ এক্সপার্ট, সো সব রান্না আমাকেই করতে হয়। যদিও বাসায় কুকার আছে আরো মানুষজন, বাট আমার ভালো লাগে না, আমি নিজে হাতে সবকিছু করি। কিন্তু জলিল ভাই তো বললেন উনি কার্বোহাইড্রেট খান না, ওই রকম মেনু কি করেন নাকি? ঈদের দিন তো আলাদা, তাকে খাইতেই হবে। তো এই টিপসটাও দিয়ে রাখি আপনার ভক্তদেরকে, 6 প্যাক অ্যাপ করতে হলে ঈদের দিন ছাড় দেওয়া যায়। ঈদের একটা দিন তো সমস্যা হবে। তো দেখা যায় যে তারপরে ফিল্ম রিলিজ হচ্ছে, সো আমরা তো দর্শকের খুব কাছে চলে যাই, সিনেমা হলে যাই, তাদের সাথে মত বিনিময় করি, দেখা করি, হাই হ্যালো করি, কেমন লাগছে কাছে থেকে তাদের। একটু টেনশন কাজ করে না? হ্যাঁ, টেনশনটা আসলে ওইভাবে কাজ করে না। এই জন্যই টেনশনটা কাজ করে না যে না আমাদের ছবি তো অ্যাট লিস্ট কোয়ালিটির দিক থেকে আমরা অনেক হাই প্রোফাইল মুভি বানাই, সো ওই দিকটা আমার কাজ করে না। আর আগে তো কেউ চিনতো না, জানতো। এখন আমার যেটা মনে হয় যে মানে বিফোর সেলিব্রিটি আমি ভালো ছিলাম, কারণ কেউ চিনতো না, জানতো না। এখন নিজের মতো করে ঈদ উদযাপন করতে। এখন কেনই বা মানুষ চিনে না জানো। আপনার কাছে একই প্রশ্ন, চিত্রনায়ক, সফল চিত্রনায়ক হওয়ার আগে এবং আপনার এই সেলিব্রিটি হওয়ার আগের ঈদ, দুইটার মধ্যে যদি একটু আমাদেরকে বলতেন কোনটা কিরকম ছিল? আসলে আমি অনেক বছর ধরেই আমি একটু খুব রিজার্ভ থাকি, সেটা চলচ্চিত্রে আসার আগেও। যেহেতু জানেনই খুব অল্প বয়সে আমি একজন
বিগ বিজনেসম্যান, একজন সিআইপি 2009 থেকে যেটা বললাম। তো ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকতো। আগে ছিল ফ্যামিলি হচ্ছে আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন। আমার মা নেই অনেক আগে থেকেই, 5 ইয়ার্স ওল্ড থেকে। আর এই 5 ইয়ার্স তো ওর সাথে আমার রিলেশন মোর দ্যান 5 ইয়ার্স নাও। এই 5 ইয়ার্সের ঈদটা বেশি ভালো লাগে, যে বিয়ে তো করেছি 2 বছর হলো, বাট তার আগেও তো 3 বছর আমাদের সম্পর্ক। যে আমরা ঈদের সময় আসলে কি করতাম, ঈদের পরের দিন বা তারপর দিন বাইরে চলে যেতাম, দুজন একসাথে সময় কাটাতাম। তা এই জিনিসগুলো যে একজন পার্টনার থাকলে যেই ভালো লাগাটা আর এর আগে যেই ভালো লাগাটা, এটা তো অনেক ডিফারেন্ট। মানে তাহলে আপনার পার্থক্যটা সেলিব্রিটি হওয়ার আগে পরে না, আপনি না, বর্ষার সঙ্গে পরিচয়ের আমাকে- পর আমাকে ও পরিচয়- পরিচয়ের আগে পরে হতো হ্যাঁ, সেটা এইভাবে অনেক ভাগ করাটা different, বোধহয় different শেষ type হয়ে যাবে। আসলে। ওকে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশের। আগামী পর্বে আবার দেখা হবে নতুন অতিথিদের সাথে, নতুন বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।